হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিয়ন রয় এন্ড ওয়েলকাম টু এআর ফিজিক্স। আজকে আমরা করব হচ্ছে ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হলো ভৌত রাশির পরিমাণ ও মাত্রা। সো বেসিক্যালি আমরা এখানে কি শিখবো? আমরা এখানে শিখবো কোনো ভৌত রাশিকে পরিমাণ করতে। ঠিক আছে? সো গোটা চ্যাপ্টার একদিনে হবে না, আমরা পার্টে পার্টে ছোট ছোট করে দেখবো, সব বিষয় সম্পর্কে দেখবো। ওকে, সো আজকে প্রথম পার্ট, আজকে কি দেখবো? পরিমাণ করতে শিখবো। ঠিক আছে? তো সবার প্রথমে কোনো জিনিসকে পরিমাণ করতে হলে আমাদের জানতে হবে ভৌত রাশি কাকে বলে। কারণ আমরা পরিমাণ কি করব? ভৌত রাশির পরিমাণ, ভৌত রাশিকে পরিমাণ করব, তাহলে আমাদের জানতে হবে তো ভৌত রাশি কাকে বলে, তাই না? তো সিম্পল, যে জিনিসকে পরিমাণ করা যায় তাকে কি বলে? ভৌত রাশি বলে। ইংলিশে বললে ফিজিক্যাল কোয়ান্টিটি। যে রাশিকে পরিমাণ করা যায় তাকে কি বলে? ভৌত রাশি। তাহলে যাকে করা যায় না তাকে ভৌত রাশি বলে না, তাকে কি বলে? নন ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে যাকে পরিমাণ করা যায়, যেটা পরিমাণযোগ্য রাশি, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে ভৌত রাশি। যেটাকে করা যায় না তাকে ভৌত রাশি বলে না। ঠিক আছে? যেমন উদাহরণ, আমাকে কেউ একটা বললো যে এই দৈর্ঘ্যটা মেপে দিতে, কেউ একজন বললো এই দৈর্ঘ্যটা মেপে দিতে, তাহলে আমি এই দৈর্ঘ্যটা মাপতে পারবো? মাপতে পারবো অবভিয়াসলি। সেন্টিমিটারে মাপি, আমি মিটারে মাপি বা কিলোমিটারে মাপি, যেভাবে মাপি আমি এটাকে মেপে তাকে দিতে পারবো। তাহলে এটা কি? এক ধরনের পরিমাণযোগ্য রাশি। তার মানে এটা কি? এটা ভৌত রাশি। এবার কেউ আমাকে কোনো একটা জিনিস দিয়ে বললো এটা গন্ধকে পরিমাণ করতে, গন্ধ আমি পরিমাণ করতে পারবো? অবভিয়াসলি পারবো না, কারণ গন্ধ কি? পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার ক্ষেত্রে যে গন্ধটা ভালো লাগতে পারে, কারো কাছে সেটা খারাপ লাগতে পারে। আমার কাছে যেটা উগ্র মনে হতে পারে, কারো কাছে সেটা নাও মনে হতে পারে, তাই না? তো এইসব জিনিসগুলো যেগুলো পার্সন টু পার্সন ভ্যারি করে, যেমন টেস্ট বা স্বাদ। ঠিক আছে? আমার কাছে যেটা ভালো লাগতে পারে টেস্ট, কারো কাছে সেটা খারাপ লাগতে পারে। আমার কাছে যেটা ঝাল খুব মনে হতে পারে, খুব সেই ঝাল মনে হতে পারে, কারো কাছে সেটা নাও মনে হতে পারে, তার কাছে সেটা মিষ্টিও মনে হতে পারে। সো যে জিনিসগুলো পার্সন টু পার্সন ভ্যারি করে, সেই জিনিসগুলো কি পরিমাণ করা যায় না। ঠিক আছে? কারণ সেগুলো কি আলাদা আলাদা হয় সবার ক্ষেত্রে, তাই ওগুলোকে ভৌত রাশি বলা হয় না। ওগুলোকে কি বলা হয়? ওগুলোকে বলা হয় নন ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমরা এখানে দেখবো হচ্ছে ভৌত রাশির পরিমাণ, মানে ফিজিক্যাল কোয়ান্টিটিকে পরিমাণ করতে শিখবো। সো যে জিনিসকে পরিমাণ করা যায় তাকে কি বলে? ভৌত রাশি। এইবার কোনো ভৌত রাশিকে পরিমাণ করার জন্য আমাদের সবার প্রথমে দরকার একটা কি? একটা এককের। কি জিনিসের দরকার? আমাদের দরকার এককের, বা ইংলিশে বললে ইউনিট। এবার একক বা ইউনিট কাকে বলে? একক বা ইউনিট হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ যেটা সেট করা থাকে আগে থেকে, যার সাপেক্ষে আমরা কোনো কিছুকে পরিমাণ করি। ঠিক আছে? একটা উদাহরণ দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। যেমন আগের উদাহরণটাই ধরা হলো, আমাকে এই দৈর্ঘ্যটা মাপতে বলা হলো। ঠিক আছে? এই দৈর্ঘ্যটা মাপতে বলা হলো, তাহলে আমি দৈর্ঘ্যটা মাপবো কিভাবে? এমনি এমনি তো বলে দিতে পারি না যেটা এতটা। এখান থেকে এখানে নিয়ে আসতে আসতে এটা চেঞ্জ হয়ে যাবে, গ্যারান্টি এটা চেঞ্জ হবে। কারণ এখানে আমি যতটা হাত দিয়ে ধরবো, এখানে আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়েই যাবে। ঠিক আছে? তো এভাবে তো বলা যেতে পারে না যে এটার দৈর্ঘ্য কত। তো এবার এই দৈর্ঘ্যটা মাপার জন্য আমাদের দরকার একটা এককের। এবার নর্মালি আমরা দৈর্ঘ্য কি দিয়ে মাপি? সেন্টিমিটার দিয়ে মাপি, মিটার দিয়ে মাপি, তাই না? কি দিয়ে মাপি? সেন্টিমিটার দিয়ে মাপি, মিটার দিয়ে মাপি, আমরা কিলোমিটার দিয়েও দৈর্ঘ্য মাপি। ঠিক এরকম অনেক আছে, মিলিমিটার দিয়েও আমরা দৈর্ঘ্য মাপি। তো মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, এগুলোই কি? এগুলোই হচ্ছে এক একটা একক। কার একক? এটা দৈর্ঘ্য মাপার একক। ঠিক আছে? তো একক বলতে কাকে বলে? যেমন ধরলাম সেন্টিমিটারের উদাহরণ নিলাম। ঠিক আছে? তো 1 সেন্টিমিটার বলতে একটা নির্দিষ্ট পরিমাণ আগে থেকে সেট করা থাকে। ধরলাম 1 সেন্টিমিটার বলতে এতটা বোঝায়। এবার এটা সেট করেছে কে? এটা সেট করেছে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজারমেন্ট। কে? দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজারমেন্ট, বা বিআইপিএ। কি জিনিস? ঠিক আছে? এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। বাট ওরা কি করে? সেট করে দেয়, যে ওরা বলে যে এটাই হলো 1 সেন্টিমিটার, এটা সবাইকে মানতে হবে। সবার ক্ষেত্রে 1 সেন্টিমিটার বলতে এটাই। এমন না যে আমার জন্য 1 সেন্টিমিটার এতটা হয়, অন্য কারোর জন্য 1 সেন্টিমিটার এতটা হয়, এরকম হয় না। 1 সেন্টিমিটার মানে এতটাই হবে, 1 সেন্টিমিটার মানে এতটাই হবে, না কম হবে না বেশি হবে। ঠিক আছে? তাহলে এই 1 সেন্টিমিটার এটা একটা একক সেন্টিমিটার। এর সাপেক্ষে আমরা এটাকে দেখবো কত গুণ। তাহলে এটার কি আমি এখানে যদি বসাই, তাহলে কি হবে? এটা কি 1 সেন্টিমিটার, এটা কি 1 সেন্টিমিটার, এটা কি 1 সেন্টিমিটার, জাস্ট একটা আইডিয়া দিয়ে ধরলাম। তাহলে এই 1 সেন্টিমিটারের এটা কত গুণ হলো? এটা কি? এটা হচ্ছে 1 সেন্টিমিটার হয়, এটাও 1 সেন্টিমিটার হয়, এটাও 1 সেন্টিমিটার হয়, তাহলে 3 গুণ, তাই না? তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? 3 সেন্টিমিটার হবে। এটার দৈর্ঘ্য কত হবে? 3 সেন্টিমিটার হবে। ঠিক? তাহলে এই ভৌত রাশি মানে এই দৈর্ঘ্যটার আমরা
মান কি বের করলাম, পরিমাণ কি করলাম, আমরা এই ভৌত রাশিটার পরিমাণ করলাম 3 সেন্টিমিটার, রাইট? এবার এখানে এই যে 3, এই 3টা হলো সংখ্যা যে সেন্টিমিটারে কত গুণ হয়, আর এই সেন্টিমিটার কি, এই সেন্টিমিটার হচ্ছে একক বা ইউনিট, যে সম্পর্কে আমরা এখনই জানলাম। তাহলে যে কোনো জিনিসকে পরিমাণ করতে আমাদের কি লাগে, একটা ইউনিট লাগে। আমি শুধু শুধু বলে দিতে পারি না যে এটার দৈর্ঘ্য 3। 3 কি, 3 মিটার, 3 সেন্টিমিটার, 3 কিলোমিটার, নাকি 3 মিলিমিটার, কি বলতে পারি না, তাই না? তো শুধু 3 বললে হবে না, সেটা 3টা কার কার ক্ষেত্রে কত গুণ, সেটা কি এই সেন্টিমিটারের ক্ষেত্রে 3 গুণ, এই দৈর্ঘ্যটা সেন্টিমিটারের 3 গুণ, তাহলে কার 3 গুণ সেটা বলতে হবে। তাহলে সেন্টিমিটার, এটাই হচ্ছে ইউনিট বা একক। তাহলে ইউনিট বা একক বলতে কি বোঝায়, একটা নির্দিষ্ট পরিমাণ যেটাকে আগে থেকে সেট করে রাখা। কে সেট করে, বিআইপিএম সেট করে, ঠিক আছে? তো যে পরিমাণটা আগে থেকে সেট করা, তার সাপেক্ষে আমরা বলতে পারি কোন জিনিস কত গুণ বড় বা ছোট বা ভারী বা হালকা, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে? এবার আমাকে যদি ভর মাপতে বলা হয়, ঠিক আছে, তাহলে ভরের ক্ষেত্রে আমাদের ইউনিট কি, ভরের ক্ষেত্রে আমরা ইউনিট হিসেবে কেজি, কিলোগ্রাম মাপতে পারি, গ্রাম মাপতে পারি, তাই না? তারপরে এরকম মিলিগ্রামও মাপতে পারি, এরকম আরো জিনিস আছে। তারপর পাউন্ড মাপতে পারি আমরা ভরের ক্ষেত্রে, ঠিক না? তাহলে ভর মাপার জন্য একক কি কি হবে, কিলোগ্রাম হবে, গ্রাম হবে, মিলিগ্রাম হবে, পাউন্ড হবে, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে সবকিছু ভৌত রাশি, যে কোনো ভৌত রাশিকে মাপার জন্য আমাদের কি দরকার হয়, একটা করে ইউনিটের দরকার হয়, ঠিক আছে? আমাদের কি দরকার হয়, ইউনিটের দরকার হয়। এটা কি জন্য মাপলাম, ভর, ওকে, এটা ভরের জন্য। তো যে কোনো জিনিসকে, যে কোনো ভৌত রাশিকে পরিমাণ করার জন্য আমাদের কি দরকার হয়, একটা করে একক বা ইউনিটের দরকার হয়। আশা করি এতদূর অবধি বোঝা গেল। একটা ছবি তুলে নিই। ওকে, এরপর আমরা জানবো হচ্ছে একককে 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই একককে 2 ভাগে ভাগ করা যায়, কি কি ভাগ, একটা হচ্ছে প্রাথমিক বা মূল একক, আরেকটা হচ্ছে লব্ধ একক। এবার এগুলো বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আমরা দেখব। তো সবার প্রথমে কি বললাম, একটা একককে 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা একককে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাথমিক একক বা মূল একক, ঠিক আছে? আরেকটা হচ্ছে লব্ধ একক। ইংলিশে বললে কি বোঝায়, মূল বা প্রাথমিক একককে বলে ফান্ডামেন্টাল ইউনিট, আর লব্ধকে কি বলে, ডিরাইভড ইউনিট। তো ইউনিটকে বা রাশিকে, ইউনিটকে বা একককে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, কি কি, প্রাথমিক একক বা মূল একক আর লব্ধ একক, ঠিক আছে? প্রাথমিক একক আর লব্ধ একক। তো প্রাথমিক একক বা মূল একক কাকে বলে, যেসব ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়, তাদেরকে কি বলে, প্রাথমিক একক বলে, ঠিক আছে? প্রাথমিক একক কাকে বলে, যেসব ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়, তাদের প্রাথমিক বা আমি এখানে মূল লিখলাম, ঠিক আছে, শর্ট করে মূল একক বলে, ঠিক আছে? যেসব ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়, তাদেরকে কি বলা হয়, মূল একক বলা হয়, ঠিক আছে? উদাহরণে আমরা আসবো, তার আগে জেনে নিই লব্ধ একক কাকে বলে। লব্ধ একক বলতে কাকে বোঝায়, যেসব ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল, যেগুলো নির্ভরশীল তাদেরকে কি বলা হয়, তাদের বলা হয় লব্ধ একক
তাহলে প্রাথমিক একক কাকে বলে? যেসব ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয় তাদের মূল একক বলে বা প্রাথমিক একক বলে। এবার যেসব একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল তাদেরকে কি বলে? লব্ধ একক বলে। ঠিক আছে, উদাহরণ দিয়ে আরো ভালো করে বোঝা যাবে। প্রাথমিক এককের উদাহরণ কি? প্রাথমিক এককের উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ইংলিশে বললে লেন্থ। তারপরে ভর, ইংলিশে বললে মাস। তারপরে আরো উদাহরণ আছে যেমন টাইম, ঠিক আছে, তারপরে ইলেকট্রিক কারেন্ট এক্সেট্রা এক্সেট্রা। এবার লব্ধ এককের উদাহরণ কি? লব্ধ এককের উদাহরণ হলো যেমন বেগ বা ভেলোসিটি। কেমন করে সেটা সম্পর্কে দেখবো। তো দৈর্ঘ্য বা ভর, ঠিক আছে, এগুলো কি প্রাথমিক একক। কেন কেন প্রাথমিক একক? তো একটু আগে যে উদাহরণটা দিলাম সেটাই দেই। যেমন এই দৈর্ঘ্যটা যদি আমাকে মাপতে বলা হয় তাহলে আমাদের কি দরকার? একটা এককের দরকার, যেমন সেন্টিমিটার। তাহলে এই 1 সেন্টিমিটার সাপেক্ষে আমরা এটা বললাম 2 সেন্টিমিটার দৈর্ঘ্য এটা, ঠিক আছে। তাহলে আমি শুধুমাত্র এটাকে মাপতে কিসের দরকার হলো? আমার এটাকে মাপতে শুধুমাত্র একটা সেন্টিমিটারের দরকার হলো, মানে একটা এককের দরকার হলো। এই সেন্টিমিটার একক কারোর উপরে নির্ভরশীল নয়, কারণ এই সেন্টিমিটারটাই বিআইপিএম কি করে দিচ্ছে? সেট করে দিচ্ছে যে এটাই কি হবে? 1 সেন্টিমিটার হবে। ঠিক, বিআইপিএম বলে দিচ্ছে যে এটাই কি হবে? 1 সেন্টিমিটার হবে। এর সাপেক্ষে এবার তোমরা হিসাব করো। তো সেই সম্পর্কে হিসাব করলাম, তাহলে এটা 2 সেন্টিমিটার আসলো। জাস্ট একটা এক্সাম্পল, ওকে। এবার ভেলোসিটি যদি বের করতে বলা হয় কোনো কিছু, কোনো বস্তু বা কোনো ভৌত রাশি, ঠিক আছে, সরি ভৌত রাশি তো ভেলোসিটি হয়, কোনো বস্তুর আমাদের ভেলোসিটি বা বেগ বের করতে বলা হলো, তাহলে বেগ আমরা কেমন করে বলি? বেগ আমরা বলি এরকম টাইপের 10 মিটার পার সেকেন্ড, তাই না? বেগ আমরা কেমন করে বলি কোনো বস্তু? 10 মিটার পার সেকেন্ড, একটা এক্সাম্পল। এবার এখানে যে আমি 10 মিটার পার সেকেন্ড বললাম, এখানে মিটারটা কি? মিটার তো দৈর্ঘ্যের একক, মিটার তো দৈর্ঘ্য বা লেন্থের একক। আবার সেকেন্ড কি? সেকেন্ড তো সময়ের একক বা টাইমের একক, তাই না? তাহলে বেগ বা ভেলোসিটি কোন এককের উপর নির্ভর করে? লেন্থ আর টাইম, মানে দৈর্ঘ্য আর সময়ের এককের উপর নির্ভর করে। তার মানে এই যে একক বেগ, এটা যে একক, এটা যে ইউনিট, এই ইউনিটটা কার উপরে নির্ভর করে? দৈর্ঘ্যের উপরে নির্ভর করে, তার সাথে সময়ের উপরে নির্ভর করে। এবার বোঝা গেল লব্ধ একক কাকে বলে? যেসব ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল। কোন ভৌত রাশির উপর নির্ভরশীল এটা? দৈর্ঘ্য আর সময়। দৈর্ঘ্য আর সময়ের উপরে কে নির্ভরশীল? বেগ। তাহলে বেগ কি? বেগ হলো লব্ধ একক। ঠিক, আবার দৈর্ঘ্য ভর এগুলো কি? এগুলো প্রাথমিক, কারণ দৈর্ঘ্য মাপার জন্য আমাদের শুধু একটা একক সেন্টিমিটারের দরকার, যে সেন্টিমিটারটা আবার আগে থেকে সেট করা। এমন না যে সেন্টিমিটার বের করতে হলে আমাদের অন্য কোনো এককের দরকার নেই, কিন্তু সেন্টিমিটার সেট করা যতটা হবে তার সাপেক্ষে তুমি এবার বের করো। তাহলে এটা কি হলো? দৈর্ঘ্য কি হলো? এক ধরনের প্রাথমিক একক। ঠিক, আর ভেলোসিটি বা বেগ কি হলো? এক ধরনের লব্ধ একক। এটার আরো উদাহরণ কি? এটার আরো উদাহরণ হতে পারে ক্ষেত্রফল বা এরিয়া। যেমন এরিয়া মাপতে হলে আমাদের কি দরকার? দৈর্ঘ্য দরকার, প্রস্থ দরকার। এবার দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য তো দৈর্ঘ্য, লেন্থ। প্রস্থ কি? প্রস্থ তো এক টাইপের দৈর্ঘ্য, শুধুমাত্র কিরকম করে বোঝানো হয়? দৈর্ঘ্য আর প্রস্থকে আলাদা। এটা যদি আমাদের ক্ষেত্রফল মাপতে হয় তাহলে এটাকে দৈর্ঘ্য বলা হবে, লম্বাটাকে, আর এই পাশে এটাকে কি বলা হবে? প্রস্থ বলা হবে। তো এটাও তো এক ধরনের দৈর্ঘ্য, এটাকেও তো আমাদের, এটাকে আমি যদি সেন্টিমিটারে মাপি আমাকে এটাকেও সেন্টিমিটারে মাপতে হবে। তাহলে এই ক্ষেত্রফল কার উপরে নির্ভরশীল? এই দৈর্ঘ্যের উপরে, কারণ দৈর্ঘ্যকে দুবার গুণ করা হলে তাহলে পরেই ক্ষেত্রফল বেরাবে, তাহলে কি হবে? ক্ষেত্রফল বেরাবে, তাই না? না হলে তো ক্ষেত্রফল বেরানো সম্ভব না। তাহলে দৈর্ঘ্য যদি না থাকে তাহলে ক্ষেত্রফল হবে না। তাহলে ক্ষেত্রফল কার উপরে নির্ভরশীল? দৈর্ঘ্যের উপরে নির্ভরশীল। তার মানে ক্ষেত্রফল কি? এক ধরনের লব্ধ, কার উপরে নির্ভরশীল? দৈর্ঘ্যের উপরে, যেটা প্রাথমিক। ঠিক, তাহলে প্রাথমিক একক আর কি লব্ধ একক সম্পর্কে বোঝা গেল। আশা করি ক্লিয়ার জিনিসটা কি হয়, ঠিক না? সো এটা একটা ছবি তুলে নেই। নাইস। এরপরে আমরা দেখবো হচ্ছে ইউনিট সিস্টেম সম্পর্কে। ওকে, ইউনিট সিস্টেম সম্পর্কে। এবার ইউনিট সিস্টেম বা বাংলায় বললে একক পদ্ধতি, এবার এটা কি জিনিস, কোথা থেকে আসলো, কেন আসলো, কি দরকার এটা, সেটা সম্পর্কে আগে জানা যায়। ঠিক আছে, সেম উদাহরণ ধরলাম, আমাকে এই দৈর্ঘ্যটা মাপতে বলা হলো। সেম উদাহরণ, ঠিক আছে, ধরা হলো আমাকে এই
দৈর্ঘ্যটা মাপতে বলা হলো। তাহলে এই দৈর্ঘ্য মাপার জন্য অনেক একক আছে। এই দৈর্ঘ্যটাকে আমি সেন্টিমিটারে মাপতে পারি, আমি মিটারে মাপতে পারি, আমি কিলোমিটারে মাপতে পারি, তাই না? তো আমি যে কোনো ইউনিটেই মাপতে পারি, যে কোনো এককেই মাপতে পারি, ঠিক? তো এবার আমি ধরলাম এটাকে মাপলাম সেন্টিমিটারে, অন্য কেউ একজন মাপলো এটাকে মিটারে। এবার যদি আমরা দুজন মিলে হিসাব করতে বসি তাহলে দুজনের হিসাব তো আলাদা বেরাবে, তাই না? দুজনের হিসাব তো আলাদা বেরাবে। এবার এটা তো সমস্যার ব্যাপার যে আমি একভাবে করলাম, আরেকজন অন্যভাবে করলো, এবার উত্তর তো আলাদা আলাদা আসবে। তাহলে এটা তো সমস্যার ব্যাপার। এই সমস্যাটা সমাধান করার জন্য তৈরি হয়েছে কি একক সিস্টেম বা ইউনিট সিস্টেম, ঠিক? একক পদ্ধতি বা ইউনিট সিস্টেম, ঠিক আছে? যাতে আমরা সবাই একটা নির্দিষ্ট একককেই ফলো করে চলি। দৈর্ঘ্য মাপার জন্য সেমি ইউজ করলে সেমি ইউজ করব, মিটার ইউজ করলে মিটারে ইউজ করব, ঠিক আছে? এই হলো কেন আসলো সেই বিষয়টা, যে একক পদ্ধতি কেন আসলো, ইউনিট সিস্টেম কেন আসলো। এইবার এই একক পদ্ধতি অনেক টাইপের হয়, ঠিক আছে? পৃথিবীর কোনো একদিকে একটা নির্দিষ্ট একক পদ্ধতিকে ফলো করা হয়। ধরুন পৃথিবীর এই পাশটাতে কি ইউজ করা হয়, সবাই দৈর্ঘ্য মাপতে সেন্টিমিটার ইউজ করে, এই পাশে কি করে মিটার ইউজ করে, ঠিক আছে? এরকম করে অনেক কটা কি হলো ইউনিট সিস্টেম তৈরি হয়। যেমন প্রথম ইউনিট সিস্টেম হচ্ছে সিজিএস ইউনিট সিস্টেম। তারপরে ইউনিট সিস্টেম হচ্ছে এসআই ইউনিট সিস্টেম, বা এটাকে আমরা বলি কি এমকেএস ইউনিট সিস্টেম। তারপরে আরেকটা ইউনিট সিস্টেমকে এফপিএস ইউনিট সিস্টেম, ঠিক আছে? এরকম আরো ইউনিট সিস্টেম আছে, তবে বেসিক্যালি আমাদের দরকার এই তিনটা। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো হচ্ছে সিজিএস ইউনিট সিস্টেম আর এসআই বা এমকেএস ইউনিট সিস্টেম, ঠিক আছে? এবার এগুলোর ফুল ফর্ম কি? সিজিএস বলতে বোঝায় সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এমকেএস বলতে বোঝায় মিটার কিলোগ্রাম সেকেন্ড। আর এফপিএস বলতে বোঝায় ফুট পাউন্ড সেকেন্ড, ঠিক আছে? তো আমরা যখনই কোনো ইউনিট সিস্টেম সম্পর্কে শিখবো বা জানবো তখন আমরা বেসিক্যালি এই তিনটে ভৌত রাশি সম্পর্কে কথা বলবো। সেন্টিমিটার, মিটার, ফুট এগুলো কিসের একক? এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক। গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড এগুলো কিসের একক? এগুলো হচ্ছে ভরের একক। আর সেকেন্ড এগুলো কিসের? এটা হচ্ছে সময়ের একক, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটা হচ্ছে ফান্ডামেন্টাল কি? এই তিনটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক বা মূল একক, ঠিক আছে? এবার এমকেএস এর নাম এসআই কেন হলো সেটা সম্পর্কে আমরা আসবো। বাট সবার প্রথম কথা কি, সিজিএস ইউনিট সিস্টেম হয় একটা, যেখানে এই ইউনিট সিস্টেমকে যদি আমাকে ফলো করতে বলা হয় তাহলে আমি কি করব? দৈর্ঘ্য মাপতে সেন্টিমিটার ইউজ করব, ভর মাপতে গ্রাম ইউজ করব, সময় মাপতে সেকেন্ড ইউজ করব। আমাকে যদি বলা হয় যে কোনো একটা ক্যালকুলেশন করতে এমকেএস পদ্ধতিকে ফলো করতে, তাহলে আমি দৈর্ঘ্য মাপতে কি ইউজ করব? মিটার। ভর মাপতে কি ইউজ করব? কিলোগ্রাম। সময় মাপতে সেকেন্ড। সেম যদি আমাকে এফপিএস পদ্ধতি ফলো করতে বলা হয় তাহলে আমরা দৈর্ঘ্য মাপতে কি ইউজ করব? ফুট। ভর মাপতে পাউন্ড, আর সময় মাপতে সেকেন্ড, ঠিক আছে? একটা জিনিস সেটা হচ্ছে প্রতিটা ইউনিট সিস্টেমের ক্ষেত্রে সময় সবসময় সেকেন্ডে মাপা হয়, ঠিক আছে? আর বাকি দৈর্ঘ্য আর ভরকে আলাদা আলাদা ইউনিটে মাপা হয়। এইবার আমরা কোন সমস্যার সমাধান করতে এই জিনিসটা তৈরি করেছিলাম? কোন জিনিসের সমাধান করতে? যাতে সবাই আমরা একটা ইউনিট সিস্টেম দিয়েই, একটা ইউনিট দিয়েই সবকিছুকে মাপি। যেমন দৈর্ঘ্য মাপতে হলে শুধু সেন্টিমিটার দিয়ে মাপি, কারণ সমস্যাটা কি ছিল? আমি সেন্টিমিটারে মাপলাম, অন্য কেউ মিটারে মাপলো, হিসাব আলাদা হয়ে গেল, এটাই তো সমস্যা। এইবার এই সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের কাছে আসলো কি? ইউনিট সিস্টেম, সিজিএস, এসআই বা এমকেএস, এফপিএস এগুলো, ঠিক? এইবার এই সমস্যার সমাধান করতে গিয়ে আবার নতুন সমস্যা তৈরি হয়ে গেল, কারণ ইউনিট সিস্টেম একটা তৈরি হলো না, অনেক কটা তৈরি হলো। এবার কেউ যদি সিজিএস এ হিসাব করে, আবার কেউ যদি এমকেএস এ হিসাব করে, তাহলে তো আবার হিসাব আলাদা হয়ে গেল, ঠিক না? তাহলে যে সমস্যার সমাধান করার জন্য আমরা এই যে ইউনিট সিস্টেমগুলো তৈরি করলাম, সেটা সমস্যার সমাধান করলো না, উল্টো আরো সমস্যা বাড়িয়ে দিল। যে কেউ সিজিএস এ করছে, কেউ এমকেএস এ করছে, কেউ এফপিএস এ করছে। তাহলে এই সমস্যার সমাধান করতে এবার আসলো হচ্ছে বিআইপিএম, ঠিক? একটু আগে যার নাম বলেছিলাম কে আসলো? বিআইপিএম, ঠিক আছে?
এবার BIPM এর ইংলিশ ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে। এবার এটা অন্য একটা ভাষাতে, সেখানে ব্যুরো ইন্টারন্যাশনাল আদো তারপরে কিছু একটা থাকে, ঠিক আছে, আমার অতটা ঠিক মনে নেই, বইয়ের মধ্যে লেখা আছে, বইয়ের মধ্যে দেখতে পারো ফুল ফর্ম। তবে ইংলিশে বললে কি দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম ব্যুরো, দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট হয় এটা, ঠিক আছে। এ কি করলো, এ বললো যে MKS পদ্ধতিকেই আমরা সবাই ফলো করব পুরো ওয়ার্ল্ডে স্ট্যান্ডার্ড হিসেবে। আন্তর্জাতিক স্বীকৃতি কে পেল, MKS পদ্ধতি। সেজন্য এটার নাম চেঞ্জ করে কি করা হলো, এটার নাম চেঞ্জ করে করা হলো SI, ইংলিশে বললে দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম, ঠিক আছে। এবার ম্যাচ করবে না, ঠিক আছে, কারণ এখানে যে ভাষাতে লেখা সেটা হচ্ছে সিস্টেমা ইন্টারন্যাশনালাদো, ঠিক আছে, এটা অন্য একটা ভাষাতে আছে, ঠিক, আমার সেটা মনে পড়ছে না কোন ভাষার নাম। তো এটাকে ওই ভাষাতে যদি ফুল ফর্ম করা হয় তাহলে কি হবে, সিস্টেমা ইন্টারন্যাশনালাদো, ঠিক আছে। আর ইংলিশে বললে দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। তো ওই জন্য এই MKS পদ্ধতির নাম চেঞ্জ করে কি হলো, দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এই MKS পদ্ধতিটা কি হলো, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পেলো যে গোটা ওয়ার্ল্ডে কি ইউজ করা হবে, MKS পদ্ধতিকে ইউজ করা হবে। সেটা কি করলো, BIPM করলো, ঠিক আছে। কি করলো, BIPM, এটা একটা সংস্থা যারা এইসব বিষয়গুলো সম্পর্কে দেখে, ঠিক আছে, কোনটা কি হবে, কোনটা ইউনিট কি হবে, কোনটা একক কতটা হবে, কখন কি চেঞ্জ করতে হবে, কখন কি রাখতে হবে, যেমন এই সমস্যার সৃষ্টি হলো তখন সেটা সমাধান কে করলো, BIPM করলো। ওকে, এতদূর অবধি ক্লিয়ার। MKS পদ্ধতিকে আমরা কি করবো, SI পদ্ধতি হিসেবে ইউজ করব। আন্তর্জাতিক স্বীকৃতি পেল SI পদ্ধতি বা MKS পদ্ধতি, নাম চেঞ্জ হয়ে SI হলো, বাট আমরা ইউজ করব CGS আর SI দুটোকে, ঠিক আছে। FPS অতটা আমরা ইউজ করি না, খুব কম, রেয়ারলি ইউজ করি, সবচেয়ে বেশি ইউজ হবে SI আর MKS। এবার এই দুটোর মধ্যেও ইউনিট কনভার্সন হয়, যেগুলো সম্পর্কে আমরা এরপরে দেখবো, ঠিক আছে। নাও ইউনিট সিস্টেম বা একক পদ্ধতি সম্পর্কে জানা গেল, তিন রকমের হয়, আর অনেক রকমের হয়, তার মধ্যে তিনটা কি কি, CGS, MKS আর FPS। তার মধ্যে MKS পদ্ধতি কি, SI পদ্ধতি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার, নাইস। এরপরে যে আমরা ফান্ডামেন্টাল ইউনিট সম্পর্কে বললাম, ফান্ডামেন্টাল ইউনিট টোটাল 7টা ইউনিট হয়, ঠিক আছে। ফান্ডামেন্টাল একক কি হয়, টোটাল 7টা হয়। সেই 7টা একক সম্পর্কে আমাদের জানতে হবে, সেই 7টা একক কি কি হয় সেটা জানতে হবে, তাদের সংকেত কি হয় সেটা জানতে হবে, তাদের ইউনিট কি হয় সেটাও জানতে হবে, কারণ এই 7টা ইউনিটকে ইউজ করি আমরা যে কোনো লব্ধ একককে তৈরি করতে পারি। পৃথিবীতে যত ধরনের একক আছে সব একক কি, এই 7টা একক দিয়ে তৈরি, ঠিক আছে। প্রাথমিক যে 7টা একক আছে আমাদের, সেই 7টা একক সম্পর্কে আমরা যদি জানি, তাহলে পৃথিবীতে যত লব্ধ একক আছে, যত ডেরাইভড ইউনিট আছে, আমরা সবকিছুকে বের করতে পারবো এই 7টাকে দিয়ে, ঠিক আছে। তো সেই জন্য এই 7টাকে জানা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল ইউনিট কি কি হয়, প্রথম ফান্ডামেন্টাল ইউনিট সম্পর্কে তো আমরা এখনই দেখলাম, সেটা হচ্ছে দৈর্ঘ্য, ইংলিশে বললে লেন্থ। এটার সংকেত কি, এটার সংকেত আমরা L ইউজ করি, X ইউজ করি, R ইউজ করি, এক্সেট্রা এক্সেট্রা। এটার ইউনিট কি, মানে একক কি, এটার একক হচ্ছে মিটার, কিসে, SI তে, ঠিক আছে। আমরা এখানে যে এককগুলো সম্পর্কে লিখবো সেগুলো SI তে লিখবো, ওকে। আর এটার সংকেত কি, M, মিটার। নেক্সট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, ভর, যেটা হচ্ছে মাস ইংলিশে বললে। এটা সম্পর্কে দেখলাম, কারণ CGS, FPS, MKS সবগুলোতে কি ছিল, দৈর্ঘ্য, ভর, সময়। তো প্রথম 3টা ফান্ডামেন্টাল তো আমরা এখানেই জেনে গেলাম, দৈর্ঘ্য হবে, ভর হবে আর সময় হবে। তো দৈর্ঘ্যর কি সংকেত, L, X, R, এগুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। SI ইউনিট কি, মিটার, আর তার সংকেত কি, M, ঠিক আছে। এবার ভরের সংকেত কি, ভরের সংকেত হচ্ছে M, তার যে ইউনিট বা একক সেটা হচ্ছে SI তে কিলোগ্রাম, তার সংকেত হচ্ছে কেজি, কে আর জি, ঠিক আছে। নেক্সট কি, সময়, ইংলিশে বললে টাইম, এটাকে আমরা স্মল টি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা ইউনিট হচ্ছে সেকেন্ড, আর এটার সংকেত হচ্ছে এস, ঠিক আছে। তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ,
বা ইলেকট্রিক, ইংলিশে বললে ইলেকট্রিক কারেন্ট। এটার যে সংকেত সেটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল আই বা স্মল আই দিয়ে, ঠিক আছে। এটার যে এসআই ইউনিট হবে, সে এসআই ইউনিট কি হবে, অ্যাম্পিয়ার। এগুলো সম্পর্কে আশা করি একটা বেসিক ধারণা সবারই আছে, রাইট। এটাকে আমরা সংকেত কি, এটা সংকেত হচ্ছে ক্যাপিটাল এ, ঠিক। তারপরে হচ্ছে তাপগতীয় তাপমাত্রা, ইংলিশে বললে থার্মোডাইনামিক। থার্মোডাইনামিক টেম্পারেচার। এবার এখানে আমি এগুলোকে ছোট হাতে কেন লিখছি সেটাও আসবো, সেটাতেও এটা কেন, সেটারও কারণ থাকে, ঠিক আছে। এটার কি, এটার সংকেত, এটার সংকেত হচ্ছে ক্যাপিটাল টি। এটার ইউনিট, এসআই ইউনিট হচ্ছে কেলভিন। আর তার সংকেত কি, তার সংকেত হচ্ছে কে। তারপরে হচ্ছে পদার্থের পরিমাণ, বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। যার সংকেত কি, যার সংকেত আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি। ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে মোল। এটার সংকেত কি, এমওএল, ঠিক। তারপরে লাস্ট হচ্ছে দীপন প্রাবল্য, বা লুমিনাস ইন্টেন্সিটি ইংলিশে বললে, ওকে। এটার সংকেত কি, এটার সংকেত হচ্ছে আই ভি। এটার যে এসআই ইউনিট সেটা কি, ক্যান্ডেলা। আর এটার যে সংকেত সেটা হচ্ছে সিডি, ঠিক। এইগুলো কি, এগুলো হচ্ছে 7টা ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপগতীয় তাপমাত্রা, পদার্থের পরিমাণ, আর দীপন প্রাবল্য, ঠিক। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপগতীয় তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য। এই 7টা কি, এই 7টা হলো প্রাথমিক একক। এই 7টা প্রাথমিক একক দিয়ে আমরা যে কোনো লব্ধ একককে তৈরি করতে পারি, যে কোনো লব্ধ একক, যে কোনো, ঠিক আছে। শুধু একটা দুটা না, 3টা 4টে 100 200টা না, সবগুলো যতগুলো আছে সবগুলোকে আমরা তৈরি করতে পারি। সো বেসিক্যালি এটা ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক। এই যে আমি যেখানে ইউনিটগুলো লিখলাম, এই ইউনিটগুলো কিসে লিখলাম, এই ইউনিটগুলো কিন্তু সব এসআই তে লেখা, ঠিক আছে। এই যে ইউনিটগুলো আমি লিখলাম, এই ইউনিটগুলো সব এসআই তে লেখা, ঠিক আছে। এসআই ইউনিট, এসআই ইউনিট এগুলো মানে এসআই একক বা এমকেএস একক পদ্ধতিতে এগুলো লেখা, ঠিক আছে। তো এগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। বসে বসে একটা একটা করে পড়ে মুখস্থ করতে হবে না, এমন ব্যাপার নেই। করতে করতে একটার পর একটা যখন একটা জিনিস আসতে থাকবে তখন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এগুলো সম্পর্কে, ওকে। এটা একটা ছবি তুলে নিই, নাইস। এরপরে আজকের আমাদের লাস্ট টপিক সম্পর্কে আমরা দেখবো, সেটা হচ্ছে এই যে আমি যে লিখলাম সংকেতগুলো, এগুলো সংকেত, এগুলো এগুলো, তারপরে এখানে যে ছোট হাতে লিখলাম, এগুলো লেখার কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো সম্পর্কে, ঠিক আছে। তো এইগুলো লেখার সবার প্রথম নিয়ম কি, এগুলো লেখার সবার প্রথম নিয়ম হচ্ছে যে সংকেতগুলোর মাঝে কোনো ডট চিহ্ন ইউজ করা যাবে না, ঠিক আছে। প্রথম নিয়ম কি, যেমন অনেকে লেখে C.M.cm এরকম সেন্টিমিটার লেখে, এরকম লেখা যায় না, ঠিক আছে। লেখার নিয়ম কি, সিএম এরকম জাস্ট,
এবার এটা যদি কোনো সেন্টেন্সের শেষে থাকে, মানে বাক্যের শেষে থাকে, তাহলে আমরা একটা ডট চিহ্ন ইউজ করতে পারি, কোনো ব্যাপার না সেটার ক্ষেত্রে, কারণ সেটা বাক্যটা মানে সেন্টেন্সটা শেষ হওয়া বোঝায়, ঠিক আছে, এর মধ্যে কোনো ডট দেওয়া যায় না। তারপরে 2 নম্বর নিয়ম কি? 2 নম্বর নিয়ম হচ্ছে বহু বচন বোঝাতে আমরা এস বা ইএস ইউজ করতে পারি না, ঠিক আছে। বহু বচন বলতে কি, এক বচন কি 1 গ্রাম, ঠিক, বা 1 কেজি বা 1 কিলোমিটার, ঠিক। এবার যদি একের থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা বহু বচন, যেমন 5 কিলোমিটার, ঠিক। তো আমরা এটাকে 5 কিমিস সিএমএস লিখতে পারি না, ই বা ইএস যোগ করা যায় না, আমরা এটাকে লিখবো কেমন করে, 5 কিলোমিটার, ঠিক। কোনো এস বা ইএস থাকবে না বহু বচন বোঝাতে, হলো, এটা একটা নিয়ম। তারপরে কি, তারপরে নিয়ম হচ্ছে ছোট হরফ আর বড় হরফে লেখা, ক্যাপিটাল লেটার আর স্মল লেটারে। যেসব ইউনিটের নাম বিজ্ঞানীদের নামে তৈরি হয়েছে সেগুলোকে কি আমরা বড় হরফে লিখতে পারি বা ক্যাপিটাল লেটারে, যেমন নিউটন আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখতে পারি, অ্যাম্পিয়ার ক্যাপিটাল এ দিয়ে লিখতে পারি, ঠিক, এগুলো ঠিক, ঠিক আছে। আবার মিটারকে আমরা ছোটতে লিখতে হয় আমাদেরকে, ঠিক আছে। কিলোগ্রামকে আমাদের কিসে লিখতে হয়, ছোটতে লিখতে হয়, ছোট হাতে স্মল লেটার লিখতে হয়, কারণ এগুলো কোনো বিজ্ঞানীর নামে না, এগুলো নর্মাল নেম এক একটা, ঠিক আছে, এগুলোকে ছোট হরফে লিখতে হয়। সেখানে বিজ্ঞানীদের নামের গুলো কি বড় দিয়ে লেখা যায়। এবার এটাকে যদি আমি বড় করে লিখি যেমন নিউটন, তাহলে সেখানে আমাকে ছোট হাত ইউজ করতে হবে, মানে স্মল লেটার ইউজ করতে হবে, ঠিক আছে। এটা 3 নম্বর নিয়ম, বোঝা গেল। তারপরে 4 নম্বর নিয়ম কি, 4 নম্বর নিয়ম হচ্ছে ইটালিক ইউজ করা যাবে না। এবার ইটালিক আমরা নর্মালি লেখার ক্ষেত্রে ইউজ করি না। ইটালিক বলতে কি বোঝায়, একটা জিনিসকে একটু, এটা যদি এম হয় সোজা হাতের, ইটালিকের এম কেমন হবে, ইটালিকের এম হবে এরকম করে বেঁকে। তো এটা নর্মালি কম্পিউটারে বা টাইপ করার সময় ইউজ করা হয়, নর্মালি লেখার সময় আমরা এমনিও ইউজ করি না, কিন্তু কম্পিউটারে লেখার সময় বা টাইপ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন কোনো ইউনিটকে বা একককে এরকম ইটালিকে না লিখি, মানে একটু বেঁকায় যাতে না লিখি, ঠিক আছে, এটা একটা নিয়ম। তারপরে নিয়ম কি, যে কোনো ইউনিটের গুণ আর ভাগ নর্মালি গুণ আর ভাগ হবে, ঠিক আছে, যে কোনো ইউনিটের গুণ আর ভাগ নর্মালি হবে, যোগ বিয়োগ নর্মালি হবে, ঠিক আছে। নাও তারপরে কি, গুণ বোঝাতে আমরা ডট চিহ্ন ইউজ করি, ঠিক আছে, গুণ আর ভাগ নর্মাল হবে, গুণ ভাগ নর্মালি হবে, ঠিক আছে। এবার তারপরে নিয়ম কি, 6 নম্বর ভাগ, 6 নম্বর নিয়ম, গুণ বোঝাতে ডট চিহ্ন ইউজ হবে, যেমন মিটার ইনটু সেকেন্ড, মিটার আর সেকেন্ডের মাঝে গুণ বোঝাতে ডট চিহ্ন ইউজ করা হয়। ভাগ বোঝাতে কি ইউজ করা হয়, ভাগ বোঝাতে ইউজ করা হয় একটা স্ল্যাশ, মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এবার ধরলাম জুল পার মিটার পার সেকেন্ড, এরকম লেখা যেতে পারে, ঠিক আছে, মানে ডবল ভাগ থাকলে আমি এটা লিখতে পারি বাট এটা লিখতে পারি না, ঠিক আছে। বেসিক্যালি এরকম করে লেখা যায় না, ভাগ চিহ্ন একবারই হবে, তারপরে যেটা থাকবে সেটাকে গুণ করে আমরা লিখতে পারি, ঠিক। আচ্ছা, তারপরে নিয়ম কি, তারপরে নিয়ম, লাস্ট নিয়ম, সেটা লাস্ট না, আরো কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে ক্যালভিন। ক্যালভিন বোঝাতে আমরা ডিগ্রি ক্যালভিন ইউজ করি না, ঠিক আছে, সেন্টিগ্রেড বোঝাতে আমরা ডিগ্রি ইউজ করি, যেমন আজকের টেম্পারেচার ধরলাম 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, সেখানে আমরা ডিগ্রি চিহ্ন ইউজ করতে পারি। সেখানে যদি ক্যালভিন ইউজ হয়, যেমন কোনো বস্তুর উষ্ণতাকে 40 ক্যালভিন, তাই সেখানে আমরা ডিগ্রি ইউজ করি না, ঠিক আছে, এখানে যে ডিগ্রি চিহ্নটা হবে সেটা আমরা ইউজ করি না, ঠিক আছে। ক্যালভিনের ক্ষেত্রে ডিগ্রি ইউজ হয় না, ক্যালভিনের ক্ষেত্রে শুধু কে লেখা হয়, ক্যালভিনের ক্ষেত্রে শুধু কে লেখা হয়, ঠিক আছে। এদের মধ্যে ডিফারেন্স করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর তারপরে 9 নম্বর নিয়ম কি, 9 নম্বর নিয়ম হচ্ছে কোনো কোনো সময় আমরা এরকম করে লিখি, যেমন স্কয়ার মিলিমিটার, SQMM, এটা লেখা যায় না, আমাদেরকে লিখতে হবে mm স্কয়ার, ঠিক আছে। অনেক সময় আমরা লিখি কি, সেকেন্ডকে SC দিয়ে লিখি, এটা লেখা যায় না, আমাদেরকে লিখতে হবে S, শুধু S, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে 9 নম্বর নিয়ম। তো এই হলো কিছু নিয়ম যেগুলো আমাদের ইউনিট লেখার সময় মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে ইউনিট লেখার নিয়ম কি কি হয়। তো বেসিক্যালি এই হলো কিছু নিয়ম, এই দিয়ে আমরা আজকের ভিডিও কমপ্লিট করব। সো আশা করি সবকিছু বোঝা গেল, রাইট। কোনো কিছুতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব।
সো আজকের জন্য এইটুকুই, আশা করি বোঝা গেল। একটা ছবি তুলে নিই, ওকে? আচ্ছা, বোঝা গেলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরো ছড়াতে পারি, ঠিক আছে? সো আজকের জন্য এইটুকুই, হচ্ছে নেক্সট সেশনে।